ওইটা বিক্রি কইরা চিকিৎসা করাইছি। কিন্তু যার কিছু নাই তার কি হবে? তার জন্য কে আছে জানেন? বাংলাদেশে এই উপরালাই ভাই একজনকে পাঠাই দিছে বাংলাদেশে, ডাক্তার কামরুল হাসান। উনি একজন মানবিক ডাক্তার। কত গরিব মানুষের পাশে যে দাঁড়াইছে তার হিসাব কেউ রাখি না আমরা। 2000 মানুষকে কিডনি ট্রান্সফার করছে। 2000 মানুষ। টাকা নিছে কত জানেন? 2 লাখ, 2.5 লাখ। কারো কারো কাছ থেকে নেই নাই। যেখানে আপনার দরকার 25 লাখ, 30 লাখ, সেখানে 2 লাখ। মানে যেটুক দরকার সেইটুকুই নিছে। আবার ওনার হাসপাতালে যারা চাকরি করে প্রায় 300 থেকে 400 উনার সহযোগী আছে। সবাই উনার সহযোগী। উনি বলে এখানে ডাক্তার থেকে আরম্ভ করে নার্স এবং যারা সাফাই করে সবাই আমার সহযোগী, সবাইকে নিয়ে আমার সংসার। উনার হাসপাতালটাকে উনি যেহেতু সংসার মনে করে, সবাই খাবার দাবার এখানেই অ্যারেঞ্জমেন্ট এবং থাকার ব্যবস্থাও আছে। এখন এই খাবার দাবার যে সাপ্লাই দেয় ওই লোকটাকে সরায়া আরেকটা লোক এখানে আইসা দাবি করছে যে আমাকে এই দায়িত্বটা দিতে হবে। এই ঘটনা শুরু হয়েছে কবে থেকে জানেন? 5ই আগস্ট থেকে। হ্যাঁ, 24-এর 5ই আগস্ট থেকে ডাক্তার কামরুল হাসান স্যার বলতেছে গত 2 বছর আমি ঠিক মতো ঘুমাইতে পারি না। কত বড় কথা! উনি বলতেছে আমি গত 2 বছর যাবৎ ঘুমাইতে পারি না এই লোকটার কারণে। এই লোকটা হচ্ছে একটা বড় দলের কর্মী। এই লোক বলতেছে তাকে দিতে হবে এই খাবার দাবারের সমস্ত কিছু দায়িত্ব। কিন্তু দিতে চাইছিল, কিন্তু উনি যে বিলটা দেয় ওইটা পুরো ডাকাতি ভাই। হ্যাঁ, 10 টাকার জিনিস 15 টাকা দিয়ে ওনার কাছ থেকে কিনতে হবে। উনি এই দাবি কইরা বসে। যাই হোক, এই অশান্তির ভিতর দিয়ে এই পথ চলতেছিল। এর মধ্যে চলে আসলো নির্বাচন। নির্বাচনের পরে সেই গুন্ডা আইসা এখন দাবি করতেছে আমাকে 5 লাখ টাকা দিতে হবে, ক্যাশ টাকা চায়। একে মারে ওকে ধরে, মাঝে মাঝে আইসা হাসপাতালের সামনে লোকজন নিয়ে স্লোগান দেয়। এই হাসপাতালের ভিতরে আওয়ামী লীগের সব দালালরা থাকে, এই হাসপাতালের মালিক আওয়ামী লীগের দালাল, এইসব বলে স্লোগান দেয়। চিন্তা করেন উনি মানুষের কি চিকিৎসা করবে? উনি অস্থির হয়ে যাইতেছে। কিন্তু উনি কি থাইমা ছিলেন? না, উনি সবাইকে জানাইছে। উনার বন্ধু বান্ধব আছে অনেক জায়গায় ভাই, আর্মি তো আছে, পুলিশও আছে। উনি ওদেরকে জানাইছে। তারপর উনি লিখিতভাবে আবার আর্মিকে জানাইছে, আবার পুলিশকে জানাইছে, জিডি করছে, বহু চেষ্টা করছে। গত 1-1.5 মাসে তো ওই গুন্ডা আরো অস্থির হয়ে গেছে। ভিতরে ঢুকা যায়। আপনারা দেখেন ভাই, সিসিটিভির ফুটেজ আছে, তার ভয়ও শোনা যাচ্ছে। কেউ থামাইতে পারে না। তো দেখেন, এটা যখন ভাইরাল হয়ে গেল, এরপর আমরা কি দেখলাম? যুবদলের 2জন বড় নেতা ওইখানে গেছে এই ব্যাপারটা জানার জন্য। থ্যাঙ্কস জানাই তাদেরকে, তারা গেছে। কিন্তু তারা যায় বলছে ওই কর্মী তাদের দলের কেউ না। এখন এখানে আমার প্রশ্ন, এই যে 2জন নেতা গেল এখানে, 2জন নেতা কেন যাবে? এত বড় ঘটনার পর ডাক্তার কামরুল হাসান স্যার যদি নিরাপত্তা না পায়, গরিবের বন্ধু এমন একটা মানুষ ভাই, দেখেন যারা চিকিৎসার জন্য আসে তাদেরকে বাইরে খাইতে দেয় না। বাইরে খাইতে গেলে ভাই 3 বেলায় 800-900 টাকা লাগবে। ওইখানে 200 টাকা দিয়ে আপনি 3 বেলার খাওয়া পাবেন। ওই ব্যবস্থা উনি করছে। কতটা মানবিক মানুষ! এই মানুষটার কাছে যায় কিভাবে চাঁদা চায়, যে চাঁদা চায়, এবার তার জন্য দলের নেতারা যায় কেন কথা বলবে? ওইখানে তো যাবে পুলিশ, ওই এলাকার পুলিশ যাবে, পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা যাবে, নাহলে হোম মিনিস্টার নিজে যাবে, তাই না ভাই? দলের নেতা যাবে কেন? এখানে তো চাঁদাবাজির ঘটনা, এখানে তো হুমকি, জীবন হুমকির মুখে। তো চাঁদা না দিলে মাইরা ফেলতে পারে। তো এরকম ঘটনা তো ঘটতেছে। তারপরেও কেন এখানে দলের নেতা যায় মীমাংসা করতে হবে? পুলিশ প্রশাসন কোথায়? ওইখানে কিন্তু কামরুল স্যার নিজে বলছে সবার কাছে আমি গেছি, পুলিশ যেন কেমন কেমন করে, অর্থাৎ পুলিশ ধরতে ভয় পায়। পুলিশকে ফোন দেয়া, একে ফোন দেয়া, আমার বন্ধু ব্রিগেডিয়ার জেনারেলকে ফোন দিলাম। আমি এলাকার শেরেবাংলা নগর যে আর্মির যে ক্যাম্প ছিল সেখানে জানাইছি। পুলিশে জিডি করছে, আগেই জিডি করা আছে ওর নামে। তারপরে ওই পুলিশই একমাত্র আসছে আমাদের কাছে, কিন্তু ওকে ভয় পায় নাকি ওর সঙ্গে যে ধরা কিংবা ওকে যে নিয়ে যাওয়া, এগুলো কিছুই করে নাই। তারা বেশ ভীত সন্ত্রস্ত। আমার কাছে মনে হয় দে আর নট অ্যাক্টিভলি পার্টিসিপেট ইন, যে সে একটা লুইসেন্স করতেছে, এই করতেছে, সেটা ধরতে যায় না। কি কারণ আমি জানি না। অর্থাৎ পুলিশ ধরতে ভয় পায়। ওই যে নির্বাচিত সরকার আসলে
সব ঠিক হয়ে যাবে, আমরা বলছি সব ঠিক হয়ে যাবে নির্বাচিত সরকার আসলে। কিন্তু নির্বাচিত সরকার আসার পর সব তো ঠিক হয় নাই। আপনারা কাকে ভয় পাইতেছেন? কেন ভয় পাইতেছেন? ওইখানে দলের নেতারা যায় কেন মীমাংসা করবে? দেশের আইন কানুন নাই, আপনারা নাই। কত লজ্জার কথা, তাই না? প্রবাসী ভাই বোনরা দেখতেছে, অনেকে আমাকে ফোন দিছে, ভাই দেশে কি কোনো আইন কানুন নাই? এখানে দলের নেতা যায় কেন মীমাংসা করবে? আইন কানুন কোথায়? প্রশাসন কোথায়? কাউরই তো খুঁজে পাইতেছি না। এটা কেমন হইল ঘটনা? ওই আসামিটা ধরা পড়ছে কিনা আমি জানি না, জানার বিন্দুমাত্র আগ্রহ নাই। কারণ কি জানেন? ও ধরা পড়ার পর কি হবে? ওকে নিয়ে যাবেন, ওর জন্য কালো কোট পইরা কেউ না কেউ তো দাঁড়ায় যাবে, এক এক জায়গায় 10 জন দাঁড়ায় যেতে পারে। হয়তো ওকে এখন জেলে ঢুকাবে, কারণ এটা ভাইরাল হয়ে গেছে তো। কিন্তু 2 মাস পর এটা কে মনে রাখবে? ও কখন বাইরে আসবে কেউ জানে? আবার বাইরে এসে যে ডাক্তার কামরুল স্যারকে আবার হুমকি দিবে না, বা তার জীবনকে হুমকির মুখে ফেলবে না, কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। সবই তো ভাই টাকা পয়সার খেলা, টাকার গোলাম তো সবাই। কিন্তু এই সিস্টেমটাই তো বন্ধ করা উচিত ছিল, এখনই তো বন্ধ করা উচিত। বন্ধ করা সোজা সিস্টেম ভাই। যাদের কাছে অভিযোগ করছে তারা কোনো অ্যাকশন কেন নিল না? কেন ওই লোকটাকে ধরলো না? উনি যে বলতেছে পুলিশ যেন কেমন কেমন করে, তাকে ধরতে চায় না, কেন এই কথা বললো? ওই পুলিশকে জবাবদিহির মধ্যে আনতে হবে। হ্যাঁ ভাই, ওই পুলিশকে জবাবদিহির মধ্যে আনতে হবে। 2 বছর যাবতই তো ভাই এই চাঁদাবাজির ঘটনা চলতেছে। 2 বছর পর ভাইরাল হওয়ার পর আজকে সবাই অ্যাকশন নিতেছেন, সবাই এটা নিয়ে কথা বলতেছেন, আমিও কথা বলতেছি। না জানলে তো কথা বলতে পারতাম না। আর এই সোশ্যাল মিডিয়া আছে বলে জানতে পারছি। সোশ্যাল মিডিয়া না থাকলে হয়তো এই ঘটনা প্রকাশই পাইতো না। এই যে ডাক্তার কামরুল হাসান সাহেব, ওনাকে যে আঘাতটা দেওয়া হইলো, ওনাকে যে কষ্টটা দেওয়া হইলো, এটা কোন পর্যন্ত যাবে জানেন? বর্তমানে যে সুশীল সমাজ আছে, এই সুশীল সমাজের ভিতরে যায়, বিবেকে যায় বাড়ি খাইব তো দেখবেন সুশীল সমাজ মুখ খুলবে। অলরেডি মুখ খোলা শুরু করছে। মানুষের তো বিবেক আছে, আর যার বিবেক আছে সে তো সত্যি কথাটা বলবেই। আর এইভাবে বলতে বলতে আপনাদের ইমেজটা কোথায় গিয়ে পৌঁছাবে বা কোথায় গিয়ে পৌঁছাইছে, এটা আপনারা নিজেরাই নিজেদেরকে প্রশ্ন করেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার কাছে আমার বিনীত অনুরোধ, সংসদ ছেড়ে দেন অন্যদের হাতে। সংসদে কথা বলার আরো অনেক মানুষ আছে, বিজ্ঞ মানুষ আছে। আপনি আইন শৃঙ্খলা ঠিক করেন। চারিদিকের অবস্থা ভালো না, চারিদিকের অবস্থা ভালো না। আজকেও দেখলাম কুষ্টিয়ার দিকে একটা মাজার ভাঙচুর হইতাছে, শোনা গেছে ওইখানে একজনের মৃত্যু হয়েছে। জানি না এর পরের ঘটনা। এরকম মব চারিদিকে আবার শুরু হয়েছে। এগুলা থামাইবার ব্যবস্থা করেন, না হলে তো আপনাদের বদনাম হয়ে যেতেছে তো ভাই। দেখেন 16 বছর ছিল স্বৈরা শাসক, ওদের চাঁদাবাজও ছিল, কিন্তু ওদের দলের মধ্যেও চাঁদাবাজ ছিল। কিন্তু ওরা এতটা জ্ঞান রাখে কোথায় চাঁদা চাইতে হবে আর কোথায় চাঁদা চাইতে হবে না। কিন্তু দেখেন এই দলের কাছে সে জ্ঞানটুক পর্যন্ত নাই। একজন মানবিক ডাক্তারের কাছে যায় চাঁদা চাইতেছে, যার জন্য আজকে এত আলোচনা। ওই আসামিকে ধরলেই কিন্তু আলোচনা শেষ হবে না। ওই যে আমি যেটা বলছি, পুরো সিস্টেমটাকে ভাঙতে হবে। দলীয়করণ আর কইরেন না ভাই। গত সরকার এই পুলিশ প্রশাসনকে দলীয়করণ কইরা এমন এক জায়গায় পৌঁছায় দিছে, এখন দেখবেন যে কোনো জায়গায় একটা বাইক নিয়ে গেল, ঝগড়া লাগলে মানুষ না পুলিশের দিকে খেইবা যায়, পুলিশের সাথে খারাপ ব্যবহার করে, তার আগের ইমেজটা ফিরে আনতে পারতেছে না। আবার যদি দেখে এরকম ঘটনা যে পুলিশের কাছে যায়, যে একজন মানবিক ডাক্তারও পুলিশের কাছ থেকে কোনো হেল্প পাচ্ছে না, তাইলে কি মেসেজ যাচ্ছে পুরা দেশে? এটা একবার চিন্তা করেন। আর দেশের মানুষ যদি অশান্তিতে থাকে, আপনারা শান্তিতে সরকার চালাইতে পারবেন? আপনারা নিজেরাই চিন্তা করেন। আমার প্রশ্ন থাকলো, আর কিছুই বলার নাই, শুধু এইটুকুই বলবো, আল্লাহ তাআলা যেন সবাই মনের মধ্যে একটা রহম দিয়া দেয়, দেশে যেন শান্তি আসে, এরকম চিন্তা ভাবনা যেন উপরওয়ালা সবার মাথার মধ্যে দিয়া দেয়, মগজের মধ্যে যেন ঢুকাইয়া দেয়। হ্যাঁ ভাই, আগামীকাল সকালে উঠাই যেন ওরা বলে, হ্যাঁ আমরা রাজি আছি, যা আমরা কথা দিছি সে কথাগুলো রক্ষা করুম। এমন একটা চমৎকার ঘটনা যদি ঘটায় দিতে পারতো সরকার, খুবই ভালো হইতো, তাই না? যাই হোক, কল্পনা করতে অসুবিধা কি? জাপানের একটা প্রাচীন প্রবাদ আছে, খারাপ দিন বেশি দিন থাকে না। হ্যাঁ ভাই, খারাপ দিন বেশি দিন থাকে না। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।